প্রকাশিত হল 2025 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোট 29,670 জন পরীক্ষার্থী। পাশ করেছে 25,673 জন। পাশের হার 86.53%। হ্যাঁ, মাধ্যমিকে পাশের হার 86.53%। মাধ্যমিকে পাশের হারের সেরা 3 জেলা দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা জেলা। সেরা 3 মহকুমা জম্পুইজলা, করবুক এবং বিলোনিয়া। মাধ্যমিকে 100% পাশ করেছে 345টি স্কুলে। কোন স্কুল 100% ফেল নেই। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে মোট 21,506 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 17,052 জন। পাশের হার 79.29%। উচ্চ মাধ্যমিকে পাশের হারে সেরা 3 জেলা সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা। সেরা 3 মহকুমা জম্পুইজলা, করবুক এবং বিলোনিয়া। মোট 39টি স্কুলে 100% পাশ করেছে। 100% ফেল করেছে 3টি স্কুল। 2024 সালের তুলনায় মাধ্যমিকে পাশের হার কমলেও বেড়েছে উচ্চ মাধ্যমিকে। 2024 সালে মাধ্যমিকের পাশের হার ছিল 87.54%। এবার তা কমে দাঁড়িয়েছে 86.53%। আর উচ্চ মাধ্যমিকে গত বছর পাশের হার ছিল 79.27%। এবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে 79.29%। শুধু তাই নয়, কেমন হলো বিভিন্ন জেলার ফলাফল? মহকুমা ভিত্তিক ফলাফলই বা কেমন হলো? কেমন হলো শহরের স্কুলগুলির ফলাফল? কেমন হলো প্রান্তিক স্কুলগুলি? জানাবো আপনাদের। পাশাপাশি জানাবো কবে পাবে ছাত্রছাত্রীরা মার্কশিট, কবে হবে বছর বাঁচাও পরীক্ষা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 2025 সালের মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলের খুঁটিনাটি নিয়ে আমাদের আজকের বিশেষ টকশো। আলোচনায় আমার সাথে স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ শৈবাল রায়। নমস্কার। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মাধ্যমিকে 86.53% এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার 79.29%। গৌতম বাবু, কি মনে করেন, ভালো হয়েছে না আরো ভালো হবার আশা ছিল? তুলনামূলক ভালোই হয়েছে। মানে আমাদের আগে যেভাবে দেখতাম 60-70-র মধ্যে পাশের হার থাকতো, প্রতি বছর দেখা যাচ্ছে 80 ক্রস করে প্রায় 90-র কাছাকাছি এসে যাচ্ছে। এই হিসাবে দেখতে গেলে আজকালকার সময়ে, বিশেষ করে এই সময়গুলো সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য বলি বা সিবিএসই বোর্ড টোর্ড, যেগুলো আমার কেন্দ্রীয় যেসব বোর্ডগুলো আছে, সব বোর্ডের পাশের পার্সেন্টেজটা অনেক তুলনায়, আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এবার শিক্ষা ব্যবস্থাটা যেহেতু মানুষের মনের মধ্যে এখন ওত পেতে আছে এবং যেটা অবৈতনিকভাবে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি ভারত সরকারের বা রাজ্য সরকারগুলো, সেটাকে মাথায় রেখে এখন মানুষও শিক্ষানুরাগী হচ্ছে। প্রত্যেকটা অঞ্চল, সমাজ ব্যবস্থা চাইছে ওনাদের ছেলে মেয়েরা যেন শিক্ষিত হয়। তবে এখানে শুধু একটা কথা বলবো, আসলে শিক্ষার যে মূল যে উদ্দেশ্য, যে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, বা আমরা আগে যেগুলো এজ এ শিক্ষক হিসাবে আমরা শুনতাম, বা আমরা তো ছাত্র জীবন, প্রত্যেকের জীবনই তো স্কুল থেকে শুরু, মানে শিশু বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমাদের প্রত্যেকেরই শুরু, যারাই মানে সিস্টেমের মধ্যে আমরা, সমাজের মধ্যে আমরা বসবাস করি। ওই হিসাবে দেখতে গেলে হয়তো জ্ঞান অর্জনের যে শিক্ষা ব্যবস্থা বা ব্যক্তিত্বের বিকাশের যে শিক্ষা ব্যবস্থা, বা ব্যক্তিত্বের বিকাশ পাশাপাশি সামাজিক বিকাশের যে ব্যবস্থাপনাগুলো, ওইগুলো কতটুকু হচ্ছে আজকের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেগুলো হয়তো একটা দীর্ঘ আলোচনার বিষয় হতে পারে। আজকে মাধ্যমিকের রেজাল্ট যেভাবে হয়েছে, এবং সবচাইতে আমি ধন্যবাদ জানাবো ত্রিপুরা মধ্যশিক্ষা বোর্ডকে, এত তাড়াতাড়ি একটা রেজাল্ট এবং নিখুঁত ভাবে সাব ডিভিশন ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, এসসি এসটি, মানে যে
প্রত্যেকটাকে ওরা আলাদা 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 করে দেখিয়েছে খুব শর্ট পিরিয়ডে। এটার জন্য প্রথমে আমি ত্রিপুরা মধ্যশিক্ষা বোর্ড যারা দায়িত্বে রয়েছেন, যে টিম ওয়ার্কটা হয়েছে, আমার মনে হয় এরা দীর্ঘদিন পর ত্রিপুরা বোর্ড একটা সুন্দর একটা রেজাল্ট করেছে খুব স্বল্প সময়ের মধ্যে, এবং যাতে করে আগামী দিনে ছাত্রছাত্রীরা বিরাট একটা সময় পাবে। কারণ আমরা সবসময় জানতাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রেজাল্ট হয়ে গেছে, আমরা অনেক পরে পেতাম। তার জন্য উচ্চশিক্ষার জন্য অনেকের এন্ট্রান্স নিয়ে প্রচুর পরিমাণে সমস্যা হতো, অনেকে ভালো মানে রেজাল্ট করার পরও ভালো ভালো চান্স পায়নি, এমনও আমরা আজকের থেকে আরো আগে দেখতাম। ওই হিসাবে বলতে গেলে এইবারের একটা রেজাল্ট অতুলনীয়, মানে একটা ভালো রেজাল্ট করেছে খুব স্বল্প সময়ের মধ্যে। আজকে মাত্র 30 তারিখ এপ্রিলে আমরা, মানে আমার এখনো মনে আছে একটা সময় আমি নিজেও খাতা কাটতাম, খাতা দেখতে যেতাম পরীক্ষার, আমাদের শুরুই হতো এপ্রিলের লাস্টের দিকে, 23-24 তারিখের পর আমাদের খাতা দেখা শুরু হতো। তো সেই তুলনায় মানে 30 তারিখের মধ্যে রেজাল্ট দিয়েছে, এটা একটা অভাবনীয় একটা ব্যবস্থা বলে আমার কাছে মনে হয়, অন্তত ত্রিপুরার বুকে। দ্রুত রেজাল্টের ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবার, এবং তা অবশ্যই প্রশংসনীয়, সেটা বিভিন্ন মহল থেকে প্রশংসার দাবি রাখছে। আর এবার কতটুকু নিখুঁত হয়েছে সেটা অবশ্যই আগামী দিনে জানা যাবে, সেটা সময়ের দাবি, সময় বলবে। তবে আপাতত 22শে মার্চ পরীক্ষা শেষ হয়েছিল, এবং 22শে মার্চ পরীক্ষা শেষ হওয়ার পর সেখানে 30শে এপ্রিল তার রেজাল্ট ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। সুবলবাবু, আপনার কি মনে হয় এই যে 86.53 মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 79.29% পাশের হার, সন্তুষ্ট আপনি? নমস্কার সবাইকে। প্রথমত আজকের দিনে দাঁড়িয়ে প্রথমেই যে কথাটা বলবো, যে সমস্ত ছেলে মেয়েরা সাকসেস পেয়েছে তাদের প্রত্যেককে, তাদের ফ্যামিলি মেম্বারদের, পরিবারবর্গকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আগামী দিনে যেন তারা এই রেজাল্টটাকে কন্টিনিউ করতে পারে তার জন্য চেষ্টা করবে পজিটিভলি, সেই প্রত্যাশাটা রেখেই আলোচনা শুরু করার প্রশ্ন। কিন্তু তারপরেও বেশ কিছু ছেলে মেয়ে আনসাকসেসফুল হয়েছে, তাদের জন্য বলবো যে জীবনের একটা পরীক্ষাতে আনসাকসেসফুল মনেই তোমার জীবনটা শেষ, এরকমটা যেন কেউ না ভেবে বসে, এবং কোনো অনভিপ্রেত ঘটনার যাতে সৃষ্টি না করে, এইটা প্রাথমিকভাবে অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রত্যেকটা মানুষের দেখার দরকার, এবং ছেলে মেয়েদেরগুলি তো দেখা দরকার। এটা একটা বড় বিষয়। আপনি প্রথমে যে তথ্য দিলেন, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে অল্প একটু প্রতিশতে, মানে 0.02% বেড়েছে, কিন্তু কমে গেছে প্রায় 1% মতো মাধ্যমিকে। এটা একটা বিষয়, কিন্তু এই 1% বাড়া কমা এমন একটা বড় ফ্যাক্টর না আমার মনে হয়। আমার মনে হয় যে ফ্যাক্টরটা আমাদের ভাবাচ্ছে বা ভাবা উচিত, গত বছরের তুলনায় এবছরে মাধ্যমিকে 12.6% স্টুডেন্ট কম এপিয়ার করলো পরীক্ষায়, এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সেটা 15.16%। এই যে একটা বিরাট সংখ্যার স্টুডেন্ট আমরা পেলাম না, মাধ্যমিক 12 পরীক্ষা দিল না, এই সংখ্যাটা কমে যাওয়ার কারণটা কি? এটা আমি একটু তথ্যটা বলে দিই দর্শক বন্ধুদের। 2024 সালে 33,739 জন পরীক্ষার্থী ছিল মাধ্যমিকে, 33,739 জন। এবার পরীক্ষা দিয়েছে 29,670 জন, এবং যেখানে উচ্চ মাধ্যমিকে গতবার 2024 সালে পরীক্ষার্থী ছিল 25,350 জন, এবার পরীক্ষা দিয়েছে 21,506 জন। এই যে কমে যাওয়াটা, এটা একটু ভাবনার বিষয় একজন সমাজের মানুষ হিসেবে, যে কমলো কেন। কারণ অবশ্য সেন্সাস হয়নি মাঝখানে, সেন্সাস হলে হয়তো বলতে পারতাম, কিন্তু স্বাভাবিকভাবে যেটা দেখা যায় যে জনসংখ্যা তো বাড়ছে, জনসংখ্যা বাড়লে ছাত্রও বাড়ার কথা, তাহলে ছাত্র সংখ্যাটা এত পার্সেন্টেজে কমছে, মানে 1%, 2%, 3%, এটা 12%, 15% ছাত্র কমে যাচ্ছে। এই বিষয়টা ভাবনার বিষয় আছে আমার মনে হয়, এই জায়গাটাতে ভাবার একটা জায়গা, এটা সর্বস্তরেই ভাবা উচিত। আর
যেটা বলছেন যে ধরুন ওই 0.02% বাড়া, এটা নিয়ে খুব আহ্লাদিত হবার যেমন সুযোগ নেই, আবার ওই 1% মাধ্যমিকে কমে গেল, এটার জন্য খুব একটা যে বিষয় যে একেবারে ম্যাসাকার হয়ে গেল সেটাও বলার নয়। মোটামুটি গতবারের মতোই পার্সেন্টেজের হিসেবে, শতকরা হিসেবে রেজাল্টটা হয়েছে। কিন্তু ওই যদি মোট ছাত্রের সংখ্যা হিসাব করেন তাহলে কিন্তু একটা ভালো সংখ্যক ছাত্র এবার কমে গেছে পাস করা। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা কথা বলবো যে কমে যাওয়ার কারণ ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি একটা প্রজেক্ট শুরু হয়েছে, প্রায় 125টার মতো স্কুল রয়েছে, ওরা সিবিএসসির আন্ডারে চলে গেছে। তারপরে আরেকটা রয়েছে যেটা বিভিন্ন সেন্ট্রাল স্কুলগুলো রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়ে যাচ্ছে। তো সবগুলো সিবিএসসি, অধিকাংশ স্টুডেন্টরা বা প্রাইভেট টিবিএসসি থেকে চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে, প্লাস বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন গুলো যেগুলো হোলি ক্রস টাইপের বিভিন্ন যে কনভেন্ট স্কুলগুলো রয়েছে, এরাও কিন্তু গ্রাম বাংলাতে এখন ছড়িয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট গুলো ত্রিপুরা বোর্ডের থেকে শিফট করে অনেকে চলে যাচ্ছে, ওই জন্য পার্সেন্টেজটা হয়তো আমাদের এখানে কম। যদি আমরা সিবিএসসি এবং স্টেট বোর্ডকে হিসাব করি তাহলে ত্রিপুরা রাজ্যে স্টুডেন্টের সংখ্যা, দাদা যেটা বললেন যে মানে জনসংখ্যার তুলনায় স্টুডেন্ট কমে যাচ্ছে, আসলে তা না। শিক্ষাগত রাস্তাগুলো ছড়িয়ে গেছে, বিভিন্ন স্কুল হয়ে গেছে, প্রাইভেট স্কুল হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কুল হয়ে গেছে, যার জন্য, এবং ত্রিপুরা সরকারের অনেকগুলো স্কুল আছে যেগুলো অলরেডি সেন্ট্রাল বোর্ডের আন্ডারে চলে গেছে, সিবিএসসির আন্ডারে চলে গেছে। ওই জন্য না, এই সংখ্যাতত্ত্ব ব্যাপারটা না, এই এফেক্টটা ধরুন আমরা আজকে বিদ্যাজ্যোতির আলোচনার ব্যাপার নেই, কারণ আমরা যখন আপনার সহ আমরা তিনজনেই যখন বসে বিদ্যাজ্যোতি আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম যে বিদ্যাজ্যোতি থেকে বরঞ্চ স্টুডেন্টরা শিফট করছে, শিফট করার একটা চেষ্টা হচ্ছে। 2023 সালে 12 পরীক্ষা দিয়েছিল 33,000-এর বেশি স্টুডেন্ট, সেটা যখন 24-এ কমে গেছে, সেটা কিন্তু কমেছে আপনি যে বললেন যে সিবিএসসি তে আমাদের একটা 2023-এ 33,000 বলছেন আপনি? হ্যাঁ, 2023-এ। হ্যাঁ, আচ্ছা, 12 পরীক্ষা দিয়েছিল, এখানে যে প্রায় 8,000-এর মতো, 25,000 হয়ে গেছে, 8,000 কমে গেছে। এই সংখ্যাটা শিফট হয়েছে সিবিএসসি তে, বিদ্যাজ্যোতির কারণে সিবিএসসি তে শিফট হয়েছে। কিন্তু 24 থেকে 25-এ যে কমে যাওয়া, এটার কিন্তু কোনো কারণ নেই। কারণ এখন যেটা আমরা দেখছি যে বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলে বিভিন্ন, বিশেষ করে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা এতটাই কমছে যে সব স্কুলে সমস্ত সাবজেক্টগুলি রাখা যাবে কিনা সমস্যা। আগরতলা শহরে যদি আমরা ঘুরে বেড়াই, ওকে, আমরা সেই আলোচনার বিষয় এজেন্ডা নয়, যারা আমরা একটু বিভিন্ন এই মুহূর্তে জেলা ভিত্তিক একটু দেখার চেষ্টা করব যে বিভিন্ন জেলা ভিত্তিক ফলাফলগুলো কেমন হয়েছে। আমি এর সাথে বলবো যে আপনি আরেকটা তথ্য দিয়েছেন, ইতিবাচক তথ্য বলবো যে গত বছর বেশ কিছু স্কুলে মাধ্যমিকে একজনও পাশ করতে পারেনি, এবার সেটা 0 হয়ে গেছে, এবং 100% পাশের নাম্বার অফ স্কুল বেড়ে গেছে। 12-এও 100% স্কুলের সংখ্যা বেড়েছে, কিন্তু এখনো 3টে স্কুলে একজনও পাশ করতে পারেনি। এই বিষয়টা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এটা ইতিবাচক, যে একটা পজিটিভ রেজাল্ট দেখা যায়, যে এমন কোন স্কুল নেই মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে। আমরা আপনাদের জানাবো যে 1019টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছে এবার, এবং সেখানে এমন একটি স্কুলও নেই যেখানে কোনো একজন ছাত্র হলে পাশ করতে পারেনি, অর্থাৎ একদম পাশ করেনি কেউ, এরকম কোনো মাধ্যমিক স্কুল নেই। আর 1019টি মাধ্যমিক স্কুলে পরীক্ষা হচ্ছে এবং হয়েছে, এবং 373টি উচ্চ মাধ্যমিক স্কুলের পরীক্ষা হয়েছে। আমরা এক নজরে এই মুহূর্তে একটু চোখ রাখবো বিভিন্ন জেলায় কি ধরনের ফলাফল হয়েছে সেটা আমরা দেখবো। আমরা আগে দেখেছি দক্ষিণ ত্রিপুরা জেলা ভালো ফলাফল করেছে, সিপাহীজলা করেছে উচ্চ মাধ্যমিকে। উত্তর ত্রিপুরা জেলায় যদি আমরা চোখ রাখি, উত্তর ত্রিপুরা জেলার পর আমরা ঊনকোটি, আপনারা দেখুন উত্তর ত্রিপুরা জেলায় আমরা যদি চোখ রাখি তাহলে সেখানে আমরা মাধ্যমিকে দেখতে পাচ্ছি যে উত্তর ত্রিপুরা জেলায় 80.95% পাশ করেছে, এবং উচ্চ মাধ্যমিকে 81.11% পাশ করেছে। ঊনকোটি জেলায় সেখানে আমরা যদি মাধ্যমিকে দেখি, মাধ্যমিকে 83.70, উচ্চ মাধ্যমিকে 75.47। ধলাই জেলায় মাধ্যমিকে 80.10, উচ্চ মাধ্যমিকে 63.09। ঊনকোটিতে মাধ্যমিকে 83.70 এবং উচ্চ মাধ্যমিকে 75.47। এরপর আমরা যদি দেখি খোয়াইতে
মাধ্যমিকে ৭৮.৫৪ এবং উচ্চ মাধ্যমিকে ৭১.৯৫। এরপর আমরা পশ্চিম ত্রিপুরা জেলার দিকে নজর রাখছি, সেখানে মাধ্যমিকে ৮৮.৯৫ এবং যদি আমরা দেখি উচ্চ মাধ্যমিকে ৮২.২০। এরপর সিপাহীজলা, যেটা উচ্চ মাধ্যমিকে সেরা রেজাল্ট করেছে কিন্তু মাধ্যমিকে 89.93%, সেখানে উচ্চ মাধ্যমিকে 87.38%। তারপর গোমতী জেলা মাধ্যমিকে ৯০.৪২% এবং উচ্চ মাধ্যমিকে 79.23। এরপর আমরা দক্ষিণ ত্রিপুরার দিকে নজর রাখছি। দক্ষিণ ত্রিপুরায় মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে 92.69 এবং উচ্চ মাধ্যমিকে 82.47। আমরা যদি জেলা ভিত্তিক যাই তাহলে দক্ষিণ ত্রিপুরা জেলা মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এবং উচ্চ মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে সিপাহীজলা জেলা। এখানে কোনো কিছু দেখছেন, মানে সব জেলাতেই তো পড়াশোনা একরকম হয়, তাহলে এত পার্থক্য কি করে হয়ে যায় গৌতম বাবু? যেখানে যেমন সাউথ ত্রিপুরার অতীত ইতিহাস যদি আমরা দেখি, সবসময় তো রেজাল্টটা ভালো করে, এতে মানে কোনো আলাদা কোনো ফ্যাসিনেশনের কোনো বিষয় নেই। এটা আমরা আজকে থেকে আরো ২০-৩০ বছর আগের থেকেও দেখি সাউথ ত্রিপুরা একটু লেখাপড়ার দিকে মনোযোগ। এর মধ্যে আমাদের কাছে যেটা এবার লাগছে, যেমন খোয়াই একটা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, প্রায় মানে 78.54, আর ওয়েস্টে 88.9 আমাদের মাধ্যমিকে। এই হিসাবে দেখতে গেলে মানে ওয়েস্ট ডিস্ট্রিক্টটা তুলনামূলক এবার অনেকটা ভালো করেছে। আবার উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলবো ওয়েস্ট ডিস্ট্রিক্টের রেজাল্টটা কিন্তু খুব বেশি আমার দৃষ্টিতে খুব বেশি ভালো না। এটা বরাবরই, আমি যদি বলি যে বরাবরই ওয়েস্ট ডিস্ট্রিক্ট বা সদর সাব ডিভিশন যদি আমরা দেখি, বিশেষ করে 12 এর সময় খুব বেশি রেজাল্ট গুলো কিন্তু ভালো হয় না। আমি এই সেন্সে বলছি, রাজ্যের সমস্ত জেলার স্ক্রিনগুলো মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে এদের একটা বিশাল একটা অংশ পশ্চিম ত্রিপুরায় চলে আসে, আগরতলায় চলে আসে। আগরতলা বেস স্কুলগুলোর উপর প্রচন্ড ভিড় করে, যেগুলো আমরা সবাই জানি, নন অফিসিয়ালি অফিসিয়ালি আমরা সবাই জানি যে এন্ট্রান্স পরীক্ষা দেওয়া বা ভালো শিক্ষকের সুবিধার জন্য গ্রাম বাংলার ছেলে মেয়েরা কিন্তু এখানে এসে যায়। এখানে এসে যদি আজকের দিনেও যদি আমরা দেখি যে সাউথ ডিস্ট্রিক্ট বা অন্য ডিস্ট্রিক্ট গুলো, গ্রামের যে মানে সাইডের যে ডিস্ট্রিক্ট গুলো আছে, ওদের যদি রেজাল্ট ভালো হয়, সেই তুলনায় যদি ওই ডিস্ট্রিক্টের রেজাল্ট খারাপ হয় বা সদরে যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে মনে করবো যে তার মানে কি ভালো স্টুডেন্ট গুলো ভর্তি হওয়ার পরে আমাদের এখান থেকে ওদেরকে রেজাল্ট কিন্তু করাতে পারেনি সেভাবে, না গাইডিয়ান পেরেছে, না স্কুলগুলো পেরেছে, না এখানকার যারা মানে এখানে তাহলে কোনোটা ঘাটতি আছে, মানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে প্রান্তিক শহরগুলো থেকে এসে রাজধানীতে এসে রেজাল্টটা ভালো করতে পারছে না, রেজাল্ট কিন্তু ভালো করছে না, মা বাবার আশা পূর্ণ হচ্ছে না, সমাজের আশা পূর্ণ হচ্ছে না। এবং ওদের তাহলে ঘাটতিটা কোথায়? শুধু এই যে ওই যে পুঁথিগত যে শিক্ষাটা গ্রামে যখন থাকে, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা যখন গ্রামে যে শিক্ষকরা আছে ওরা কিন্তু দরদ দিয়ে ক্লাস করায়। ও জানে ওর বাবাটা জমিনে কাজ করছে বা একটা দৈনন্দিন মজুরের কাজ করছে, শিক্ষকটা ওইভাবে তাকে নিয়ে ব্যক্তিগত অনুভূতির থেকে ওই ছাত্রদের প্রতি প্রচন্ড সহানুভূতিশীল হয়ে ওদেরকে কিন্তু ওইভাবে করায়। আচ্ছা। আর ঠিক শহরে যে মাত্র আসে সেখানে একটা বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে এসে যায়। আচ্ছা। ওই কারণে তখন দেখা যায় কি ছেলেরা ঠিক মতো সেই সুযোগগুলো পায় না। আর এখানকার প্রফেশনাল শিক্ষকরা অধিকাংশ সময় ওদেরকে মানে প্রফেশনাল ভাবেই শিক্ষা দেয় বলে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে এটা একটা কারণ হতে পারে। নাহলে ভালো ভালো স্টুডেন্টরা ওখান থেকে এসে এখানে এসে কেন ওরা ঠিক মতো করতে পারছে না, বা এখানকার যে শিক্ষকরা বা যে স্কুলগুলো যে প্রতিষ্ঠানগুলো এদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টিচার স্ট্রেংথ থেকে শুরু করে সবকিছু ভালো, সবকিছু গ্রামের স্কুল থেকে বেশি। ওকে, তাহলে কেন একটা শহরের স্কুলে দেখা যায় 5 জন 7 জন 12 জন শুধু সায়েন্স টিচার, গ্রামের স্কুলে হয়তো দেখা গেল শুধুমাত্র 2 জন সায়েন্স টিচার, কখনো কখনো দেখা যায় বায়োলজির টিচার ফিজিক্সে করাচ্ছে, অঙ্ক করাচ্ছে গ্রামে, কিন্তু সেই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করেছে। এবং 12ও দেখা যায় ওই স্টুডেন্ট গুলো কিন্তু আবার রেজাল্ট কিন্তু মাধ্যমিকের থেকে গ্রামের স্কুলে ভর্তি হয়েছে, সে কিন্তু রেজাল্ট ভালো করেছে। আর এখানে এসে কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা অনেক সময় দেখি
মানে রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে। সৌরভ, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? মানে অবশ্যই জেলাভিত্তিক রেজাল্ট আমরা দেখলাম এখানে, জেলাভিত্তিক আপনি দেখলেন, জেলাভিত্তিক রেজাল্টের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার যে এবারে রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে 3য় স্থানে রয়েছে কিন্তু মাধ্যমিকে কোনো স্থান নেই, এটা কিভাবে দেখছেন? এখানে গৌতম বাবু যে বললেন যে ফিল্ট্রেশন ফ্রম গ্রামীণ ত্রিপুরা থেকে রাজধানীতে, এটা তো আছে একটা, কিন্তু ইদানিংকালে যে স্কুলগুলিতে গ্রাম থেকে বা সাব ডিভিশন থেকে ছেলে মেয়েরা আসছে, এদের বেশিরভাগই আগরতলার তথাকথিত বনেদি স্কুলগুলিতে অ্যাডমিশন নেওয়ার একটা ট্রেন্ড থাকে, এবং ওই স্কুলগুলি ম্যাক্সিমামই আমাদের এই রেজাল্টের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে না, কারণ এগুলি সবগুলি অধিকাংশই বিদ্যাজ্যোতিতে চলে গেছে। সুতরাং ওইগুলি সিবিএসসি রেজাল্টের সময় আমরা বুঝতে পারবো যে ওই সমস্ত স্কুলগুলিতে যারা ওইখান থেকে চলে এসছে তারা কিরকম রেজাল্ট করলো। আচ্ছা, যেমন ধরুন প্রত্যন্ত সাবরুম থেকে বা ধর্মনগর থেকে কোনো ছেলে মেয়ে এসে জয়নগরের যে হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে ভর্তি হয় না, কিংবা অভয়নগর এই ধরনের স্কুলগুলিতে ওরা ভর্তি হয় না, ওরা ভর্তি হয় উমাকান্ত দুটো আছে, তুলসীবতী, বাণী বিদ্যাপীঠ বা ধরুন শিশু বিহার, এই ধরনের স্কুলে, নেতাজি স্কুলে কিছু সংখ্যক যায়, ওইটা টিবিএসসিতে আছে, কিন্তু বাকি স্কুলগুলি যেগুলি সরকারি মূলত স্কুল বিদ্যাজ্যোতিতে গেছে। সুতরাং এইভাবে রেজাল্টে আমরা বোধহয় এই জায়গাতে গ্রাম থেকে যারা এসছে তাদের রেজাল্টটা বোধহয় এই জায়গা নাও হতে পারে, অন্য কারণও হতে পারে, অনেকগুলো কারণ একটা কারণ হতে পারে, কিন্তু এটাই একমাত্র কারণ বলে আমার মনে হচ্ছে। কারণ তো নয় অবশ্যই, কিন্তু আমাকে শক করেছে, যেটা আমাকে আঘাত দিয়েছে, যে ধরুন আমাদের যে জেলা খোয়াই, এই খোয়াই জেলাটা শিক্ষা সংস্কৃতিতে একটা সময় লিডিং ছিল, যেটা বলছেন যে গোমতী এবং সাউথ যখন একটা ডিস্ট্রিক্ট ছিল, সাউথ ডিস্ট্রিক্ট, তখন থেকেই এরা বরাবর এখানের রেজাল্টগুলি ভালো, সেটা অনেক আগে থেকে। কিন্তু এরপরে খোয়াই কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট হিসেবে চিহ্নিত ছিল, যে এখান থেকে ভালো রেজাল্ট হতো। আজকে দেখা যাচ্ছে মাধ্যমিকে সবচেয়ে খারাপ রেজাল্ট যে ডিস্ট্রিক্টটা হচ্ছে সেটা হচ্ছে খোয়াই। না, সবচেয়ে খারাপ মাধ্যমিক সেকেন্ড লাস্ট ধলাই আছে 63.09% পাস, এটা তো হায়ার সেকেন্ডারি, এবং মাধ্যমিকে মাধ্যমিকে সবচেয়ে খারাপ ইয়েতে আছে খোয়াই 78%, আর খোয়াই সাব ডিভিশনটা হচ্ছে 74%, এটাও বোধহয় সবচেয়ে খারাপের মধ্যেই পড়ে। এটা আমাকে আঘাত দিয়েছে যে খোয়াইয়ের এই অবস্থা কেন হবে, এটা এই মুহূর্তে নিশ্চয়ই খুঁজে দেখা দরকার ডিপার্টমেন্টের, কারণ আগরতলা শহরের পরে খোয়াই যে ডিস্ট্রিক্টটা, খোয়াই এবং তেলিয়ামুড়া সাব ডিভিশন, এই দুটো সাব ডিভিশনে পরিকাঠামোগত বা শিক্ষকের সংখ্যার দিক থেকে সেভাবে ঘাটতি বা অন্য কিছু থাকার কারণ নাই। কারণ আপনি করবুক বা জম্পুই জলার মতো জায়গা, এরকম জায়গাগুলিতে যেখানে রেজাল্ট যেটা করছে, সেখান থেকে খোয়াইয়ের রেজাল্ট খারাপ হওয়ার কোনো ব্যাখ্যা আপাতত আমার কাছে নেই। নিশ্চিতভাবেই এই বিভিন্ন আজকে মাত্র রেজাল্টটা বেরিয়েছে, আজকে সবাই দেখছে, সবাই খুঁজে টুজে বের করার চেষ্টা করবে যে কি হচ্ছে ব্যাপারটা। এটা বোধহয় ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, এবং ডিপার্টমেন্টে এই ব্যাপারে যথাযথভাবে একটা ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে, মূল্যায়ন করার প্রয়োজন আছে। ওই গিয়ে আপনার স্কুল থেকে কেন ফেল করলো এই ধমক না দিয়ে আসলে রিয়েলিটিটা কি, কোথায় সমস্যা, কেন সমস্যা, এই বিষয়গুলি আগে বোধহয় খুঁজে দেখা দরকার। ওকে, আমরা যদি এবার একটু জেলার পর আমরা এখানে সাব ডিভিশনে যাব, কিন্তু জেলাতে আমরা যদি 63% ধলাইতে উচ্চ মাধ্যমিকে, এটা খুবই একটা মানে উদ্বেগজনক ব্যাপার। ধলাইতে এত কি করে হয়, পাশের হার এত কম কি করে হয়ে গেল, এটা কি কোনো বিশেষ কোনো কারণ আছে ধলাইতে? বাকি সবগুলো আমরা দেখছি 70+ আছে, 75+ আছে, বরাবরই দেখা যায় একটু রেজাল্টটা খারাপই চলে। হয়তোবা ওখানকার ইনফ্রাস্ট্রাকচার বা সামাজিক যে সচেতনতা ছেলে মেয়েদের মধ্যে, মানে অভিভাবকরা বা শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে হয়তো সারা ফেলতে পারে না, এগুলো কোনো একটা কারণে ধলাইতে কিন্তু প্রায় রেজাল্টটা মানে তুলনামূলক প্রত্যেক বছর একটু খারাপের দিকে যায়।
আগের তুলনায় কিছুটা কিন্তু ডেভেলপ হচ্ছে মনে হয়। আগে যেমন আরো খারাপ থাকতো, ইদানিং কিছু 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 রেজাল্ট দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তুলনায় অনেকটা বেরিয়ে আসে। এখন সরকার বা তার ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর এগুলো ভালোভাবে দেখা দরকার। আমরা শুধু এটুকু বলতে পারবো যে মানে সবগুলো ডিস্ট্রিক্ট যেন ভালো রেজাল্ট হয় তার দিকে দৃষ্টি দেওয়া আমাদের এজ এ শিক্ষক। আমরা চাইবো যে প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা মহকুমা যেন সঠিকভাবে রেজাল্ট করতে পারে। ওকে, আপনারা যখন এখানে মনে হয় আরেকটা বিষয় আমার, আপনি তথ্যটা দেননি বা আমিও সংগ্রহ করার সুযোগ পাইনি। টিটিএডিসিতে রেজাল্টটা নিশ্চয়ই বোর্ড আলাদা করে দিয়েছে। হ্যাঁ, টিটিএডিসিতে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু ধলাইয়ের রেজাল্ট খারাপ হবে, কারণ ধলাইয়ের ম্যাক্সিমাম স্কুলগুলি এডিসির অন্তর্ভুক্ত এবং ওইখানে শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে সিঙ্গেল টিচার স্কুল, এই সমস্ত বিষয়গুলি যেগুলি শিক্ষার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে, এইগুলি অনেক বেশি। ওকে, আমরা টিটিডিসিতে অবশ্যই আলাদা রেজাল্ট রয়েছে, পরে আসবো, কিন্তু তার আগে আমরা যদি একটু সাবডিভিশন ওয়াইজ দেখি, কারণ এবার যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমার মনে হচ্ছে তিনটে সাবডিভিশনই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেরা রেজাল্ট করেছে। সেটা হচ্ছে জম্পুইজলা, করবুক এবং বিলোনিয়া। এখন মাধ্যমিকেও জম্পুইজলা 1 নম্বর, উচ্চ মাধ্যমিকে জম্পুইজলা 1 নম্বর, 2 নম্বরে করবুক মাধ্যমিকেও উচ্চ মাধ্যমিকে, এবং বিলোনিয়া 3 নম্বর মাধ্যমিকেও উচ্চ মাধ্যমিকেও। বিলোনিয়াকে ঠিক আছে, আপনি যেটা বলছেন ট্রেডিশনালি বিলোনিয়া একটা ভালো জায়গায় থাকে, কিন্তু জম্পুইজলা এবং করবুক 1 এবং 2 উঠে আসা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো লেভেলেই, এটার জন্য তো প্রথমত আমাদের মানে আনন্দিত হওয়া উচিত। একটা পিছিয়ে পড়া সাবডিভিশন আমরা সবসময় বলি, এই পিছিয়ে পড়ার সাবডিভিশনটা যখন শিক্ষার আলো ত্রিপুরা রাজ্যকে তাক লাগিয়ে দিয়েছে, সেই হিসাবে আমরা প্রথমে ওদেরকে ধন্যবাদ জানাবো দুটো সাবডিভিশনকে, জম্পুই এবং করবুক। কারণ করবুকের মতো বা জম্পুই জেলার মতো এত প্রত্যন্ত অঞ্চল, যেটাকে আমরা সবসময় বলি, সেই প্রত্যন্ত অঞ্চলগুলো এই বছর সারা জাগিয়ে একটা রেজাল্ট করেছে এবং এটা যেন অব্যাহত থাকে। তার সেখানকার যে সমাজ, যারা সমাজ পরিচালনা করছেন ওদেরকে, ছাত্রছাত্রীদেরকে, অভিভাবকদেরকে আমরা বলবো এই ধারাটা যেন বজায় থাকে, তার জন্য দৃষ্টিপাত করার জন্য। হতে পারে মনের মানুষের মধ্যে অনেক সময় পরিবর্তন আসে, সমাজের মধ্যে একটা পরিবর্তন আসে, হয়তো সেই পরিবর্তনের ছোঁয়া হয়তো এখানে এসে তাকে রেজাল্টে পর্যবসিত করেছে। এটা আমার কাছে মনে হচ্ছে, হয়তোবা এটা একটা ভালো সাইন। এটা বোঝা যাবে আরো 2-1 বছর যাওয়ার পরে। যেমন আমরা একটু আগে বলেছি বিলোনিয়া, এটা বরাবরই একটা ট্রেডিশন রয়েছে, বিলোনিয়ার একটা রেজাল্ট হয় এবং এতে কোনো আমরা কেউ যাই বলুক, আমরা সবসময় দেখেছি সেখানকার একটা রেজাল্ট হবে। এটার হয়তো আরেকটা হয়তো ইতিহাস থাকতে পারে, যেমন বিলোনিয়া কলেজটা অনেক আগের থেকে সেখানে একটা শিক্ষক মানে শিক্ষিতের শ্রেণী কলেজটাকে প্রথম পাওয়ার পরে, স্বাধীনতার পরে প্রায় 60-র দশকে কলেজটা হয়েছে। ত্রিপুরা রাজ্যের অনেকগুলো কলেজ বহুত পুরনো, তো ওখানকার মানে মানুষরা সেই সুযোগটা পেয়েছে, কলেজ শিক্ষা নিয়েছে। তার মানে কি গ্রামগঞ্জ সবাই শিক্ষিতের একটা পার্সেন্টেজ তখন থেকে আছে, তো ওদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার একটা প্রবণতা ওখানে হয়তো পেয়েছে। এইটাও একটা বিলোনিয়া রেজাল্টের মানে ধারাবাহিকতা। তো সেই হিসাবে করবুক এবং জম্পুই জেলাকে আমরা আজকে মানে ধন্যবাদ জানাবো। ওনাদের যেন ওই পরিস্থিতিটা থাকে, হয়তো বা এখানে বজায় থাকে, প্লাস হয়তো দপ্তরের এখানে বিশাল ভূমিকা রয়েছে। অনেক সময় দেখা যায় যারা আইএস বা আধিকারিকরা থাকে, ডিস্ট্রিক্ট ডেপুটি ডাইরেক্টররা থাকে, ওনারা হয়তো খুব মনোযোগ দিয়েছেন, হতে পারে ওদেরও মানে একটা ভূমিকা ছিল। প্লাস ওখানকার জনগণ যারা মানে অভিভাবক অভিভাবিকারা, ওরা হয়তো সচেতন হয়েছে। আর দ্বিতীয় হলো করবুক এবং জম্পুই জেলাতে দেখা যায় বিভিন্ন মিশনারি স্কুলগুলো আগে রয়েছে। এখান থেকে একটা শ্রেণী, ওই যেটা আমি বিলোনিয়া কলেজের ক্ষেত্রে বললাম, সেখান থেকে একটা শিক্ষিত শ্রেণী গ্রামে গঞ্জে তখন হয়তো তৈরি হয়েছে। ওদের ছেলে মেয়েদেরকে ওরাও হয়তো শিক্ষিত করার একটা প্রবণতা বেড়েছে, এটাও হয়তো একটা এফেক্ট হতে পারে। ওকে, কি মনে করেন আপনি? দেখুন, নিশ্চিতভাবেই করবুক জম্পুই জেলা ধরুন আগরতলা থেকে ঢিলছড়া দূরত্বেই বলা যেতে পারে, ইজি অ্যাক্সেসিবল বাইক নিয়েও চলে যাওয়া যায়, অনেকে সাইকেল নিয়েও চলে যান। কিন্তু করবুক রিয়েলি এখনো একটা প্রত্যন্ত এলাকা, সুতরাং সেই জায়গার যে স্কুলগুলি
এবং নাম্বার অফ স্কুলও কম, একটু দূরে দূরে স্কুলগুলি, আমাদের শহরে যেভাবে কাছাকাছি, সেখানে যে রেজাল্টটা করেছে সেটা নিশ্চিতভাবেই খুব আশাব্যঞ্জক। আচ্ছা, যে যদি করবুক রেজাল্ট করতে পারে ভালো, হোয়াই নট আদার সাব ডিভিশন, আদার ডিস্ট্রিক্ট? এই প্রশ্নটা নিশ্চিতভাবেই উঠে আসবে। এবং এখানে নিশ্চিতভাবেই যে এটা যেন আগামী বছরও আমরা বলতে পারি, এটা যেন ফ্লুক না হয় যে একবারেই আমি কোনো রকমে করলাম এরপরে ধপ করে পড়ে গেলাম, এটা যেন না হয়। নিশ্চিতভাবেই সেখানকার শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং নিশ্চিতভাবেই শিক্ষা দপ্তরের যারা মনিটরিংটা করছেন তাদের কিছু ইতিবাচক পদক্ষেপের ফলেই এটা হয়েছে। হঠাৎ করে ছাত্ররা খুব ভালো হয়ে গেছে, হঠাৎ করে শিক্ষকরা খুব ভালো হয়ে গেছে, এরকম তো না। একটা সামগ্রিক প্রচেষ্টার ফলেই এটা হয়েছে। এবং এই প্রচেষ্টাটা অন্য সাব ডিভিশনগুলিতে, অন্য জায়গাগুলিতেও কিভাবে কার্যকরী করা যেতে পারে, যেটা গন্ডাছড়ার ক্ষেত্রে করা যায়নি কিন্তু করবুকের ক্ষেত্রে করা গেছে। করবুক এবং জম্পু জেলা আমি গেছিলাম মাস 6 আগেও। আমরা যেভাবে প্রত্যন্ত গ্রাম বলতাম, আমার এবারের অভিজ্ঞতা, আমি গিয়ে দেখলাম মানে ওদের কিন্তু আগের তুলনায় অনেক বেশি রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন দিকে বাড়ি টাড়ি, বিভিন্ন বাড়িঘরের যে চেহারা অনেক অনেক ডেভেলপড হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে। কারণ আগেও গেছি, আগের তুলনায় রিসেন্টলি আমার যে অভিজ্ঞতা দেখলাম আগের তুলনায় অনেক বেশি। কিন্তু আগে একেবারে আমরা যেভাবে করবুক প্রত্যন্ত এলাকা, জম্পু জেলা প্রত্যন্ত এলাকা বলতাম, সেই জায়গাটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না। মেনলি হলো যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি ডেভেলপড হয়েছে, বাইক টাইক, মানুষের অর্থনৈতিক। আমরা যদি আপনারা বলছিলেন এখানে টিটিএডিসির কথা, আমি খুঁজে নিলাম, এক্ষুনি দেখলাম আমরা আসলে আজকেই সব এই তথ্য সব আমাদের হাতে এসে একটু দেখতে সময় লাগবে অ্যানালাইসিস করতে। আমরা যদি মাধ্যমিকে দেখি আগে টিটিএডিসির যে ফলাফলটা, সেখানে ৯,৪৬৪ জন টোটাল স্টুডেন্ট যারা ছিল, এবার পরীক্ষার্থী ছিল মাধ্যমিকে, তার মধ্যে ১,২৭৫ জন অকৃতকার্য হয়েছে, পাস করতে পারে, এবং অ্যাবসেন্ট ছিল ৯৮ জন, নানান কারণে হয়তো অ্যাবসেন্ট ছিল। বাকি সবাই কিন্তু পাস করেছে। তার মধ্যে A1 গ্রেড পেয়েছে ২৫ জন, A2 পেয়েছে ১২৩ জন, B1 গ্রেড পেয়েছে ৪১৩ জন, B2 ৮৩৬ জন, C1 ১,৪২৯, C2 ২,৩০১ এবং ডি গ্রেড ২,৯৬৪ জন, অর্থাৎ ১,২৭৫, অর্থাৎ ৮,০৯১ জন পাস করেছে। ৯,৪৬৪ জনের মধ্যে ৮,০৯১ জন পাস করেছে টিটিএডিসিতে, এবং ভালো ফলাফল করেছে অনেকেই। আমরা উচ্চ মাধ্যমিকের দিকে যদি চোখ রাখি, কমার্সে 14 জন স্টুডেন্ট ছিল, সেখানে 14 জনের মধ্যে B2 গ্রেড পেয়েছে 11 জন, C1 গ্রেড পেয়েছে 3 জন, মানে 14 জনই পাস করেছে। হিউম্যানিটিজে, আর্টসে ৪,৬২৬ জনের মধ্যে অকৃতকার্য হয়েছে ১,২৮৩ জন, আর অ্যাবসেন্ট ছিল ৪৮ জন, বাকি সবাই পাস করেছে। আর সায়েন্স স্ট্রিমে ৪,৭৬৯ জনের মধ্যে মাত্র 2 জন অকৃতকার্য হয়েছে, বাকি সবাই পাস করেছে। অন্যান্য বছরের তুলনায় ভালো রেজাল্ট, এবং টিটিএডিসি রেজাল্ট এবার ভালো হয়েছে। পাশাপাশি আমরা দেখছি জম্পু জেলা এবং করবুক 1 এবং 2 আছে, যেটা আপনারা বলছিলেন যে অন্যান্য মহকুমা বা অন্যান্য জেলা, বিশেষ করে আমরা যদি মহকুমার দিকে চোখ রাখি, তাহলে একটা জায়গা দেখতে হবে যে ধর্মনগরের রেজাল্ট কিন্তু অবশ্যই আমাদের একটা মানে ভালো পজিশনে থাকে, থাকার কথা থাকে। 81.26 উচ্চ মাধ্যমিকে ধর্মনগর, এটা মানে কতটা সন্তোষজনক? কারণ ধর্মনগর রাজ্যের এমন একটি শহর, ত্রিপুরা আগরতলা শহরের পর বলা হতো একটা সময় যে ধর্মনগর শহর, তাহলে সেখানে 81.26, এটা কিভাবে? এটা তো 12, হ্যাঁ 12, 81.26, 12 কিভাবে দেখছেন? এটা কতটা সন্তোষজনক? এবং সন্তোষজনক তো বটেই, প্রত্যেকটার মানুষের তো আর সন্তোষের মানে শেষ সীমানা নেই। 99 পয়েন্ট প্লাস হলো আমরা বলবো আরেকটু চাই। ওই তুলনায় ধর্মনগরকে আমরা হয়তো আশাবাদী, ধর্মনগর একটা ভালো জায়গা আছে, কমিউনিকেশন অন্য মানে বহির্রাজ্যের সঙ্গে কমিউনিকেশনটা বেশি,
আবার আগরতলার সঙ্গে দূরত্ব বেশি একটা সময় ছিল, ধর্মনগর যার জন্য একটু ভালো রেজাল্ট বা সব দিকেই ধর্মনগর একটু এগিয়ে থাকতো। আমরা যদি শিক্ষকের কথা বলি, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, আপনি যোগাযোগ ব্যবস্থার কথা বলছেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা বলছেন, ধর্মনগর মাধ্যমিকে 78.54% পাশের হার, মাধ্যমিকে 78.54, আর সেই জায়গায় জম্পুই জেলা 97.99। তুলনা করলে অনেক বাজে রেজাল্ট হয়েছে, মানে ওই তুলনায়। তাহলে এই যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বা বিভিন্ন সুযোগ সুবিধা ভালো থাকলে, পুরনো শহর, সেখানে শিক্ষিত মানুষের বসবাস, তাহলে ধর্মনগর রেজাল্ট এমন কেন হচ্ছে? তাহলে এটার পেছনে কি কারণ? এটার পেছনে দেখতে হবে, মানে আমরা তো আজকে পেলাম, এখন তার মানে ডিপার্টমেন্টকে খুঁজে বের করতে হবে, সেখানকার সমাজ ব্যবস্থা কি অবস্থায় রয়েছে, কেন এমন রেজাল্ট হলো, এটা আমাদের থেকে ওরা আরো বেশি বুঝবে, জানবে। আমরা তো বাইরে থেকে ফলো করছি যে, কিন্তু আমাদের এইটুকু শুধু বলবো যে ধর্মনগর মতো জায়গায় এত এই রেজাল্ট, ধর্মনগর নয়, ধর্মনগর সঙ্গে যদি আমরা পাশাপাশি কৈলাসহর 80.11, মাধ্যমিকে 80.11 পাশের হার, তার মানে ওদের ঠিক মতো হচ্ছে না, কোথাও গ্যাপ রয়েছে, সেটা ডিপার্টমেন্ট দেখবে। কিছু আছে ওখানকার যারা পরিচালকরা রয়েছেন বা অভিভাবকরা রয়েছেন, ওনাদের দেখা দরকার এটা বিশেষ করে। আপনি কি মনে হয়? না, গৌতম বাবু যেটা বলছিলেন যে বিলোনিয়ার একটা কলেজ তার জায়গাটাকে পাল্টে দিয়েছে, শিক্ষার মানচিত্রটাকে পাল্টে দিয়েছে, কিন্তু বিলোনিয়ার কলেজের প্রায় সমসাময়িক কলেজই বলা যাবে কৈলাসহর কলেজ। একদম, হ্যাঁ, পুরনো আগরতলার বাইরে যে দুটো জায়গায় কলেজ ছিল, পুরনো ত্রিপুরায়, এটা একটা কৈলাসহর, একটা বিলোনিয়া। এবং কৈলাসহরে কলেজ তার সুবিধা ধর্মনগর পেয়েছে, ধর্মনগরের কলেজ একটু পরে হয়েছে, কিন্তু ধর্মনগর কৈলাসহর কলেজটা থেকেই পেয়েছে। এবং পরিকাঠামোগতভাবে শিক্ষার দীর্ঘদিন ধরেই কৈলাসহর কিংবা ধর্মনগরের যে শিক্ষার পরিকাঠামো খারাপ, এটা খুব বলা যাবে না। এক্ষুনি আমি বলতে পারবো না যে শিক্ষক স্বল্পতা কি পরিমাণ আছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সেই তথ্য আমার কাছে নেই। নিশ্চিতভাবেই কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছে। তা না হলে ধর্মনগর বা কৈলাসহরের ক্ষেত্রে এই যে রাজ্যের গড়ের চাইতে কমে যাওয়া, এটা কাঙ্ক্ষিত ঘটনা নয় অন্তত আমার কাছে। এটা রিভিউ করা দরকার, এটা আলোচনা করা দরকার, এটা খুঁজে বের করা দরকার কি হচ্ছে, কেন হচ্ছে। কারণ করবুকের চাইতে বা জম্পুই জেলার চাইতে অনেক বেটার পজিশনে ভৌগোলিক, সামাজিক সব দিক থেকে কৈলাসহর, ধর্মনগর এগুলি আছে। এবং রাজ্যে সেগুলো অনেক পুরনো শহর, আমরা ধর্মনগর এবং কৈলাসহর অনেক পুরনো শহর বলে জানি। এখানে আরেকটা জায়গায় আপনাদের আলোকপাত চাইবো। আমরা যদি মাধ্যমিকে জেন্ডার ওয়াইজ যদি ক্যান্ডিডেট দেখি, তাহলে মাধ্যমিকে মেল ক্যান্ডিডেট 13,861 জন এবং ফিমেল ক্যান্ডিডেট 15,809 জন। একটু বেশি ফিমেল ক্যান্ডিডেট বেশি, 15,809 জন। 15,809 জন, মানে প্রায় 2,000 বেশি। এটা কিন্তু দেখে আমার কাছে আশ্চর্য লেগেছে। উচ্চ মাধ্যমিকেও আমি একটু জুড়ে দিই, উচ্চ মাধ্যমিকেও মেল ক্যান্ডিডেট 9,920 জন এবং ফিমেল ক্যান্ডিডেট 11,586 জন। দু জায়গাতেই 2,000 করে বেশি। এটা কিন্তু আমি যখন রেজাল্টটা দেখেছি, আমার কাছে এটা একটু মানে ভাবনার মধ্যে এসে, হঠাৎ করে এইভাবে মেয়েদের সংখ্যা বেড়ে গেছে, ছেলেদের সংখ্যা কমে গেছে, এটা কিন্তু খুঁজে পাওয়া একটু কঠিন মনে হচ্ছে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে। কারণ মিনিমাম সমান থাকুক বা দু চারটা আমরা সবসময় দেখি যে মেয়েরা একটু কম থাকে। তো এই ক্ষেত্রে বলবো আসলে যে সারা বিশ্বে এখন মেয়েদের একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়েছে। সব ক্ষেত্রে দেখি আমাদের ভারতবর্ষে দেখা যায় এমপাওয়ারমেন্টের একটা বিশাল সুফল রয়েছে মনে হচ্ছে। কারণ মেয়েরা এখন তুলনামূলক ছেলেদের থেকে কিন্তু অনেক বেশি সচেতন। যেমন আমরা ক্লাসেও যখন যাই, আমরা কিন্তু রিয়েকশনটা ছেলেদের থেকে যতটুকু পাই তার থেকে মেয়েদের থেকে বেশি পাই। এবং ওরা কিন্তু ক্লাসেও দেখি যে খুব সিরিয়াস। এবং আমরা আজকের দিনের রেজাল্টও দেখবো যে মেয়েরাই সংখ্যায় বেশি, মানে পাশের পার্সেন্টেজ, রেজাল্টের পার্সেন্টেজ। এবং সিবিএসই বোর্ডও আমরা আজকের থেকে আরো 10-15 বছর আগেও দেখতাম যে মানে মেয়েরাই টপ লিস্টে থাকতো। এবং এছাড়া অন্যান্য যেসব মানে কম্পিটিশন পরীক্ষাগুলো হয়, সেই টেটই হোক বা সারা অল ইন্ডিয়া লেভেলে যতগুলো পরীক্ষাই হয়, আইএসআইএস যত বড় বড় ইউপিএসসি আন্ডারে, টিপিএসসির আন্ডারে পরীক্ষা, আমরা কিন্তু এখন ইদানিং দেখি প্রতিনিয়ত মেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার মনে হয় মেয়েরা নিজেদের থেকে আত্মনির্ভর হওয়ার, নিজেদের ভিতরে একটা
সচেতনতা জাগ্রত হয়েছে, যার জন্য আজকালকার সময়ে বিভিন্ন আমরা মানে চাকরির ক্ষেত্রেও দেখি মেয়েদের বারবারন্ত প্রচুর, এবং ওরা খুব ভালোভাবে কাজ করছে। এবং প্রত্যেকটা জায়গায় যেমন আমরা দেখি যে এটা গাড়ি চালানো আজকে মেয়েরাই মানে ম্যাক্সিমাম অনেক মেয়েরা কোচকে, এবং সেখানে একটা স্ট্যাটিস্টিক্স আমি একবার কোনো একটা পেপারে পেয়েছিলাম, অ্যাক্সিডেন্টের রেশিওতে মেয়েদের গাড়ি অ্যাক্সিডেন্ট খুব কম, ছেলেরা অ্যাক্সিডেন্ট বেশি করে। তার মানে কি ওদের কনসেন্ট্রেশন বা ওদের ভিতরে হয়তো এমন কোনো একটা পাওয়ার বা ভেতরে কাজ করছে, যার জন্য ওদের সবকিছুতে বর্তমানে এগিয়ে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এটা কিন্তু ভাবার কিন্তু বিষয়, আমরা যতই বলি এটাও কিন্তু একটা ভাবার বিষয়। এত স্টুডেন্ট মেয়েদের এত সংখ্যায় বাড়া, ছেলেদের সংখ্যা কমানো, এটার ভিতরে কি আছে? এখন কি বার্থ রেট বেশি মেয়েদের, ওইটাও থাকতে পারে। এগুলো নিয়ে একটু মানে সরকার বা যারা সমাজ সচেতন, মেয়েদেরটা বাড়ছে সেটা অবশ্যই আনন্দের বিষয়, সেটা নিয়ে কোনো সমস্যা কিছুই নেই, বা সেটা নিয়ে কারো কোনো অভিযোগও নেই। কিন্তু অবশ্যই ছেলেদের কমছে কেন সেটা একটু দেখা দরকার, সেটা পাশাপাশি ছেলেদেরটা আরো। এখানে আমার মনে হয় যে একটা জিনিস খুঁজে দেখা দরকার, যে যেটা বলছেন যে লাস্টে যেটা বললেন যে সমাজে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যার মধ্যে কোনো ডিসপ্যারিটি আসছে কিনা। এটা যদি এখানে যেহেতু আমাদের সেন্সাস নেই, 21-এর সেন্সাস হয়নি, সুতরাং আমরা এই জায়গাটাতে আলোকপাত করতে পারছি না। আমাদের 11-র সেন্সাসে তো এই ধরনের তথ্য ছিল না, তখন ছেলেদের সংখ্যাটা বেশি ছিল, মেয়েদের সংখ্যা কম ছিল। এবং বিভিন্ন জায়গায় গার্ল চাইল্ড হলে তাকে জন্মের আগেই মেরে দেওয়ার ব্যাপারটাও আছে, রেশিও সমান করার জন্য তখন ছিল। না, আমাদের তখন সব জায়গাতে বক্তব্য ছিল যে মেয়েদেরও এগিয়ে আনতে হবে। এখানে মেয়েরা এগিয়ে আসছে 2000 করে ক্যান্ডিডেট বেশি, নাইস, খুব ভালো জিনিস, নিশ্চিতভাবেই মেয়েদের ভালো রেজাল্ট হবে। এটা যদি ধরুন হায়ার এডুকেশনে হতো, তাইলে একটা জিনিস আন্দাজ করা যেত যে আমাদের যেখানে জেনারেল এডুকেশনে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যাটা বেশি আমাদের রাজ্যে, কারণ ম্যাক্সিমাম ছেলেদের টেকনিক্যাল লাইনে পাঠিয়ে দেওয়া হয়। জেনারেল এডুকেশনে যে আমাদের যে কলেজগুলি আছে সেখানে মেয়েদের সংখ্যাটা অনেক বেশি, এবং তার ফলে দেখবেন যে চাকরির পরীক্ষা, বিশেষ করে শিক্ষকতার চাকরির পরীক্ষাতে মেয়েদের পার্সেন্টেজটা বেশি। এটা হয়তো টেকনিক্যাল লাইনে ছেলেরা চলে যাচ্ছে, মেয়েদের সেই জায়গাটাতে আছে। কিন্তু মাধ্যমিকে বা 12-এ এটা যে কমে যাচ্ছে, এখানে এমন কোনো ঘটনা ঘটছে কি আফটার কোভিড, যে ছেলেরা অর্থনৈতিক কাজে যুক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে কিনা, এই ধরনের কোনো ড্রপ আউট বা এই ধরনের কোনো তথ্য সংগ্রহ করা আমার মনে হয় ইমিডিয়েটলি দরকার। সেটাও খুঁজে বের করা, হ্যাঁ, যে ছেলেদের অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছে মাঝপথে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে আর একটা বিপজ্জনক দিক। এটা আমার মনে হয় খুঁজে ধরা দরকার। এটা সামাজিক ভাবেই খুঁজতে হবে, বা স্কুলগুলিতে তথ্য নিলেই কতজন ছেলে ভর্তি হয়েছে সেটা এবং সেই স্ট্যাটিস্টিক্স থেকে বেরিয়ে আসবে, কমছে বা কমে থাকে। একটা সেই জায়গায় অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আমরা যেহেতু রেজাল্ট নিয়ে কথা বলছি, এখন মেধা তালিকা প্রকাশ করা হয় না, তবে সেখানে গ্রেড অনুযায়ী কে কতজন কি এই গ্রেড পেয়েছে সেটা তালিকা প্রকাশ করা হয়। A1 গ্রেড 228 জন পেয়েছে এবার মাধ্যমিকে, এবং উচ্চ মাধ্যমিকেও 3টে স্ট্রিম মিলে 228 জনই কিন্তু A1 গ্রেড পেয়েছে, এবং A2 গ্রেড পেয়েছে টোটাল 806 জন মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে 884 জন। B1 গ্রেড পেয়েছে 1696 জন মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে 1811 জন, এবং B2 গ্রেড পেয়েছে 2942 জন, এবং উচ্চ মাধ্যমিকে 2614 জন। মানে উচ্চ মাধ্যমিকে শুধু A1 বাদ দিলে বাকি সবগুলোতে একটু একটু করে বেশি মাধ্যমিক থেকে। আর বাকি তো রয়েছে, বাকি C1 C2 গ্রেড রয়েছে, পাশও রয়েছে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে দেখছেন, মানে এই যে 228 জন A1 গ্রেড, মানে 91 থেকে 100% অবধি পেয়েছেন 228 জন, মাধ্যমিকে 228 জন, উচ্চ মাধ্যমিকেও 228 জন, এটা কিভাবে দেখলেন? এটা কতটা সন্তোষজনক? এটা তো একটা ভালো প্রবণতা। আগে যেমন 10 জন 20 জন দেখা যেত, 10 জন টপ ওরাই 90 এভাব পেত, তো সেই তুলনায় 228 জন মানে এটা বিশাল সংখ্যা।
মানে ওই তুলনায় 228 জন মাধ্যমিক, মানে আগে 90% মার্ক পাওয়া মানে এটা একটা বিষয়, মানে বিভৎস ধরনের আনন্দের বিষয় ছিল। আজকের দিনে 90-র উপরে 228 জন পেয়েছে এবং 80 থেকে 90-র মধ্যে 800-র মতো পেয়েছে। তার মানে এটা একটা বিশাল সংখ্যা। সেই তুলনায় যদিও এটা আমরা আবার বলবো আজকের দিনে তো নাম্বারের পেছনে সবাই ছুটে, এটা কমন, হ্যাঁ এটা একটা কমন ব্যাপার। যেমন আজকের দিনে অনেকে মানে লেখে আমার মানে ফার্স্ট ডিভিশন পেয়েছে, এটা আজকের থেকে আরো প্রায় 10 বছর আগের থেকে ফার্স্ট ডিভিশনের কোনো ভ্যালুই ছিল না, ভ্যালুই নেই এখন। ফার্স্ট ডিভিশন শব্দটা উচ্চারণ করার কোনো ভ্যালু নেই। আর এই যে 80-90% পাওয়ার যে প্রবণতাটা, এটা তো এখন অল ইন্ডিয়া লেভেলে এইভাবেই চলছে, ত্রিপুরা রাজ্য সেভাবে পাচ্ছে। এটা কোর্সের বিষয় রয়েছে, ছেলে মেয়েদের নাম্বার পাওয়ার প্রবণতাটা বেশি, গাইডিয়ানরা চায় শুধু নাম্বার পাও, কি হলো না হলো সেটা দেখার দরকার নেই। একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, শুধু তোতা পাখির মতো স্কুলে যাচ্ছে, পড়ছে, নাম্বার চাই। আমরা সেই বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করবো, সময় ফুরিয়ে গেছে, একদম 1 মিনিট সময় আছে। আপনার কি মনে হয় 228 জন মাধ্যমিকও এবং 228 জন উচ্চ মাধ্যমিক? সংখ্যা তত্ত্বের হিসেবে মাধ্যমিকের চাইতে 12-এ A1 বেশি পেয়েছে, কারণ ছাত্র সংখ্যা 12-এ অনেক কম, সুতরাং পার্সেন্টেজে বেশি পেয়েছে। তবে যেটা বলছেন, ত্রিপুরা বোর্ড তৈরি হওয়ার আগে যখন এখানকার ছেলে মেয়েরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা দিত, তখন কেউ যদি হাই সেকেন্ড ডিভিশন পেত তাকে পাড়া শুনতে লোক দেখতে যেত। আজকে সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে ছেলে মেয়েরা কিভাবে নম্বর বেশি পেতে পারে সেই জায়গাতে এসছে। এবং আমরা জানি যে রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউটে যারা মাধ্যমিকে বা 12-এ 99% নম্বর পেয়েছে, তারাও হয়তো সবাই অ্যাপ্লিকেশন করতে পারে না, কারণ অনেক ইনস্টিটিউট দেয় না নম্বর, যে 99 পেয়েছো না তোমার হবে না, কারণ আমার 99.8 99.9 এরকম নম্বর পাওয়া ছেলে মেয়েরা আছে। সুতরাং আমাদের এখানে নম্বরটা বেড়েছে, খুশির, আরো বোধহয় বাড়া প্রয়োজন। আর এই বাড়ার পেছনে, হ্যাঁ বাড়ার পেছনে এই যে ইন্টারনাল মার্ক টার্ক ইত্যাদি, বা আমার শুধুমাত্রই নম্বর লাগবে, বা রিটেন পরীক্ষার মধ্যে যে প্যাটার্ন চেঞ্জ করা হচ্ছে, এই প্যাটার্ন চেঞ্জগুলি অনেকটা এফেক্ট করছে। হ্যাঁ, এবং এতে নিশ্চিতভাবেই গৌতম বাবু যে প্রশ্ন তুলছেন, আসলে তোতা পাখির মতো শিখছি না আসলে শিখছি ঠিক সাবজেক্টটাকে, সেটা নিয়েও আরেকদিন আমরা আলোচনা করব। আজকেই আলোচনা করা উচিত নয়, উচিতই নয়, তাদের ডিসাইড করে লাভ নেই। আনন্দটাই থাকুক, তাদের আমরাও চাই আনন্দ করুক, কিন্তু শিক্ষার মান, শিক্ষার গুণগত মান নিয়ে আমরা অবশ্যই অন্য কোনো দিন আলোচনা করব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সোহেল বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই আজ বিভিন্ন খুঁটিনাটিগুলো দেখছিলাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। তবে তার সঙ্গে আপনাদের আরো জানিয়ে রাখি যে আগামী 5ই মের মধ্যে বিভিন্ন স্কুলে মার্কশিট পৌঁছে যাবে বলে পর্ষদ থেকে জানানো হয়েছে। 6ই মের মধ্যে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে নিজ নিজ মার্কশিট। 7, 8 এবং 9 মের মধ্যে কোনো বিষয়ে রিভিউ করতে চাইলে তার জন্য নিজ নিজ স্কুলে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন অনলাইন ডাউনলোড করা যাবে। স্কুল কর্তৃপক্ষকে 13ই মে সে আবেদনপত্র পর্ষদে জমা দিতে হবে। সেলফ ইন্সপেকশনের জন্য 25 দিনের মধ্যে নিজ নিজ স্কুলে আবেদন করতে হবে। স্কুল তা পর্ষদকে জানাবে। আর জুন মাসের 1 কিংবা 2 তারিখ হতে পারে সম্ভাব্য বছর বাঁচাও পরীক্ষা। তো যারা আজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে নিউজ ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী শুভকামনা রইল সবার জন্য। আর আজ এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।